বলছি দাদা, বার কাউন্সিলের ভোট তো শুরু হয়ে গেছে আজকে থেকে, মানে কলকাতা হাইকোর্টে ভোট আছে আজ কাল পরশু। তো মানে কি মনে হচ্ছে, মানে কি হতে পারে? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে বার কাউন্সিলে যে ভোট হচ্ছে, তো সেখানে আমাদের এআইএলইউ থেকে আমরা বোর্ড গঠন করতে পারবো এই আশা ভরসা রাখছি। যারা নমিনেশন আমরা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, যারা ক্যান্ডিডেট হয়েছি এবং যারা ভোট দিচ্ছে, তো আমাদের আইনজীবীদের সবার যা পজিটিভ, মানে যা রেজাল্ট পাওয়া যাচ্ছে বা সাড়া পাওয়া যাচ্ছে, সেটা পজিটিভ, মোটের ওপর পজিটিভ। আমরা ভরসা রাখছি আমরা বোর্ড গঠন করব এবং শুধু সময়ের অপেক্ষা, এই বোর্ড গঠন হবে এআইএলইউর তরফ থেকে। বলছি এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চতে আমরা দেখলাম যে রাজ্যের মানে একেবারে আইনমন্ত্রী মলয় ঘটককে রীতিমতো ধমকালো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং বললেন যে আইনমন্ত্রীর কোনো কাজ করতে হবে না। এটা তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিশাল বড় লুজ হয়ে গেল না? ব্যাপারটা হচ্ছে কি, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট কোথায় আছে। এবার কে ওদের মধ্যে কে কাকে ধমকাচ্ছে, কে কখন কোন মন্ত্রীর দায়িত্বে আসছে বলা বড় মুশকিল। কারণ এই কারণে মুশকিল, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওই হীরক রানীর মতো অবস্থা হয়েছে, যেই বলবে যে রানী তোর কাপড় কোথায়, তাকে তার চাকরি চলে যাবে। এবার বিগত দিনে আপনারা দেখেছেন শান্তনু সেন আরজি করের সময়, বা তার ওয়াইফ যিনি আছেন কাকলি সেন, আমি যদি খুব ভুল না করি তার বউ, দুজনেই ডাক্তার, খুব ভালো ডাক্তার, ডাক্তার হিসেবে ভালো। আমি ব্যক্তি হিসেবে কথা যাচ্ছি না, ব্যক্তি বিশেষে রাজনৈতিক বিরোধিতা তাদের সাথে আমাদের আছে, থাকবেও। কিন্তু এই শান্তনু সেন একবার কথা বলেছিল বলে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে মলয় ঘটক একটু ভালো কথা বলছে বা ঠিক কথা বলছে, ভালো কথা আমি বলবো না, বলবো ন্যায্য কথা বলছে, তাই জন্য মলয় ঘটককে স্টেজের মধ্যে ভর্ৎসনা করা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই যে একটা কথা আবার বললাম, যে এই রাজনৈতিক দলের একটাই পোস্ট, বাকি ল্যাম্প পোস্ট। তো মলয় ঘটক ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী। তো আমরা মাথার সাথে লড়বো, এবং 2026-এ গণতন্ত্রের লড়াইটা হবে মাথার সাথে। কারণ উনি বলেছিলেন না যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমরা বলছি 294টা ক্ষেত্রে কেন্দ্রে মানুষের প্রতিনিধি প্রার্থী, উনি প্রার্থী না। আমরা ডিক্টেটরশিপে বিশ্বাস করি না, গণতন্ত্রে আমাদের দল বিশ্বাস করে, এবং আমরা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি সেটা ব্যক্তি কেন্দ্রিক নয়, আদর্শ কেন্দ্রিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো ব্যক্তিকে সামনে রেখে লড়াইয়ে যাইনি বা যাবও না। আজকে যে হাইকোর্টে নির্বাচন দেখছেন সেটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আপনি এখানে যারা যারা যে সমস্ত পোস্টারিং করেছে, বেশিরভাগ পোস্টারিং এ যেগুলো শাসক দলের তরফ থেকে করা হয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারিং হয়েছে। আপনারা আমাদের এআইএলইউ তরফ থেকে যে পোস্টারিং দেখবেন, ওখানে সিপিআইএম বা বাম ফ্রন্টের বা কমিউনিস্ট ভাবাদর্শ বা আদর্শ মেনে যারা আমরা দলটা করি, আমাদের কোনো নেতার মানে সিম্বল দিয়ে, সেটা জ্যোতিবাবু হতে পারেন, সেটা বুদ্ধ ভট্টাচার্য হতে পারেন, সেটা বিমান বসু হতে পারেন, সেটা মোহাম্মদ সেলিম হতে পারেন, ওনাদের না মানে ওনাদের ছবি দিয়ে কিন্তু আমাদের পোস্টারিং হয়নি। আমাদের, আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের ছবি বা আমাদের নাম দিয়ে পোস্টার হয়েছে, যেটা খুব জাস্টিফাইড। তো সেই জায়গাতে বলা যায় যে ব্যক্তিকেন্দ্রিক দলের অস্তিত্ব ইতিহাস জানে বেশি দিন থাকে না। হিটলারের সাক্ষী, হিটলারের মুসলিনি, হিটলারের দল নাৎসি, মুসলিনির দল, সবাই জানে ব্যক্তিকেন্দ্রিক দলের অস্তিত্ব। যে দল ব্যক্তিকেন্দ্রিক হয় এবং যেই পতাকার মধ্যে ব্যক্তির ছবি আসে, আমাদের দল ব্যক্তিকেন্দ্রিক নয় বলেই আমাদের দল টিকে আছে, এবং গোটা ভারত গোটা বিশ্বে আমাদের দল নজির। হাইকোর্টও তার ব্যতিক্রম হবে না। আগামী দিনে হাইকোর্টে এআইএলইউ গঠন বোর্ড গঠন করবে, এইটুকু আশা ভরসা রাখছি। আচ্ছা বলছি, মমতা ব্যানার্জি কি ওয়াক অফ দিয়ে দিচ্ছে? মানে একেবারে ভোটের আগের দিনকে যেভাবে ধমকালেন আইনমন্ত্রীকে, তাতে করে লড়াইটা এখন তৃণমূলের সাথে বাকিদের হবে না, লড়াইটা হবে বিজেপির সাথে বাকিদের, এরকম করতে চাইছেন? মানে বিজেপিকে জায়গা ছেড়ে দিচ্ছেন? শুনুন, মানুষের সামনে এবং আমাদের সামনে রাস্তা দুটো, হয় চুরি জোচ্চুরি দুর্নীতি মেনে নাও, না হলে প্রতিরোধ বা প্রতিবাদ করো। এই দুটো রাস্তার মধ্যে আমাদের 26-এ লড়াই, গণতন্ত্র বাঁচানোর, দুর্নীতিকে মানে কি বলে, দুর্নীতিকারী যারা তাদেরকে জুডিশিয়ারি সিস্টেমে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া,
এবং মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের দৈনন্দিন জীবন, কর্মসংস্থান, শিল্পায়নকে বাড়িয়ে তোলা, রুজি রুটি করা, রুজি রুটি কর্মসংস্থান বাড়ানো, যাতে রুজি রুটি তারা যাতে কর্মসংস্থান পেলে তাদের রোজগার হবে এবং রোজগার হলে তাদের পরিবারটা চলবে। আমাদের লক্ষ্য সেই দিকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথই দুর্নীতি চাইবে, দুর্নীতিটাকে যাতে ধামাচাপা দেওয়া, এবং দুর্নীতি ধামাচাপা দিতে বিগত দিনে আপনারা দেখেছেন অনেক তারা কাণ্ড। প্রথমে হিন্দু মুসলমানের মধ্যে একটা রায়ট প্রত্যেকটা পকেটে সৃষ্টি করানো, মুর্শিদাবাদ বলি, মালদা বলি, যদি এই সমস্ত ঘটনাগুলো দেখেন আপনারা, সন্দেশখালী বলুন, এই সমস্ত ঘটনাগুলো দেখবেন, এগুলো সমস্ত তারই প্রমাণ। আর তারপরে আপনি যদি মনে করেন এই যে এসআইআর নিয়ে যেমন মানুষের কাছে দ্বিচারিতা, উনি ওনার এনুমারেশন ফর্ম আগেই ফিল আপ করে দিয়েছেন, তাহলে উনি করতেন না, উনি বিএলও অ্যাপয়েন্ট করাতেন না, উনি রাজ্যের তরফ থেকে সহযোগিতা করতেন, উনি স্টাফ দিলেন বিএলও হিসেবে, উনি এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন সবার আগে, অথচ উনি তারপর যে বিএলও তাকে বাড়িতে এনুমারেশন ফর্ম দিতে গেছে, তাহলে সেটা নিতেই না। এবং বিএলও যে রাজ্য সরকারের কর্মচারী যারা বিএলও হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে, যাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়েছে 90 দিন আগে থেকে, তাহলে তাদেরকে করাতেনই না। তখন বুঝলাম তো তার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার, যে আমরা চাইছি না এসআইআর, আমাদের তরফ থেকে আমরা এসআইআর চাইছি না, একবারও বলছি না। আমরা বলছি সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ না করা পর্যন্ত নির্বাচনের কোনো দিন ঘোষণা করা যাবে না। আমাদের বক্তব্য, আমাদের কথা খুব পরিষ্কার, এসআইআরটা দরকার, কিন্তু অসম্পূর্ণ রেখে নয়, সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তারপরেই নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। এই দাবি, এই মর্মে আপনারা জানেন বাম সংগঠনের তরফ থেকে অলরেডি নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে মিটিংও ছিল, অল পার্টি মিটিং ছিল। চিফ ইলেকশন কমিশনার যিনি গণেশ কুমার, যিনি অলরেডি কলকাতার মধ্যে ফুল বেঞ্চে এসে পৌঁছেছেন, তাদের সাথে আমাদের প্রতিনিধি গিয়ে মিটিং করেছে, তাদের সাথে মিটিং হচ্ছে, মিটিং এ কথাবার্তা, সেই দাবি আমরা ওখানেও রেখেছি, তারা তাদের সম্মতিও জানিয়েছে। এইগুলো যখন টেবিলে মিটিং হয়, টেবিলে টেকনিক্যাল ব্যাপারটা বলা হয়, রাস্তায় যেমন বলা, সেই রাস্তায় বলাটার সাথেও আমাদের ওপেন টেবিলে যেখানে আমাদের মিটিং এর জায়গা, যেখানে আমাদের বলার জায়গা, সেখানে আমাদের যারা প্রতিনিধি আছে তারা প্রতিনিধিরা গিয়ে বলছেন এবং সেই দাবি মানা হচ্ছে। যদি না মানা হয় তাহলে জুডিশিয়ারি সিস্টেমে যাওয়া হবে। উনি যে বিগত দিনে যে এসআইআর এর যেই মামলাতে উনি বলেছিলেন পিটিশনার হয়ে, তো সেই মামলাটায় কার ভার্ডিক্ট আনা হয়েছে, ওখানে কার ভার্ডিক্ট আনা হয়েছে? ওই মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড সব্যসাচী চ্যাটার্জি, অ্যাডভোকেট এওআর সহ আমরাও সেই মামলায় আছি। তো উনি ওখানকার মুর্শিদাবাদের একজন মুসলিম মহিলা, যিনি কিনা মামলা করেছিলেন প্রথম এফআইআর নিয়ে কলকাতা হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে, তো সেটার অ্যাডভোকেট অন রেকর্ড সব্যসাচী চ্যাটার্জি সহ আমরা। তো সেখানে মমতা ব্যানার্জি কোথা থেকে এলো? এবং সেই মামলা তো ওখানে মমতা ব্যানার্জি তিনিও ইয়ে করেছে। তার মানে ওই জিনিসটা চুরি করা বা অন্যের ব্রিফটাকে গ্র্যাব করা, এটা ওনারা তৃণমূলের সিদ্ধ হস্ত, বিগত দিনেও দেখা গেছে। তো সেটাই হয়েছে। না, আমি যেটা বলছি যে কলকাতা হাইকোর্টে এই যে আপনার ইলেকশনটা চলছে এখন, এই ইলেকশনের আগে মমতা ব্যানার্জি যেভাবে মলয় ঘটককে বললেন, তাতে তৃণমূল কংগ্রেসের দুটো তো এমনিই ছিল গোষ্ঠী, তারা এখন কি করবে, সমস্ত ভোটটা বিজেপিকে দেবে। এতে সেটা তো তারা বলতে পারবে, তারা বিজেপিকে দেবে না তারা অন্য দলকে দেবে। আর বিজেপি তৃণমূলের সাথে গোপন আঁতাত অবশ্যই আছে, কারণ বিজেপি তৃণমূলের সাথে যদি গোপন আঁতাত না থাকে, তাহলে এত দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত, না মমতাকে না ভাইপোকে কাউকেই জেলের ভেতরে ঢোকানো গেল না, সম্ভব হলো না। অথচ আবগারি মামলায় আপনি অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড হয়ে গেছে, বেলে বাইরে আছে, তাদের এগেনস্টে মামলা হয়েছে, তাদের এগেনস্টে অ্যাগ্রেসিভ অ্যাকশন না হয়েছে। তাহলে কি এমন হলো যেখানে ইডি কোর্টের তদন্ত, কোর্টের অর্ডারে তদন্ত চলছে এবং সেই তদন্তের মধ্যে ইন্টারভেন করছে, তারপরেও দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় গিয়ে সেখানে খেই হারিয়ে ফেলছে, এবং কোনো একটা জায়গায় গিয়ে আমার সন্দেহ যে মানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তরফে তাদেরকে হাত বেঁধে দেওয়া হচ্ছে পিএমও থেকে। যদি সেটা না হয় তাহলে অ্যাগ্রেসিভলি মুভ করতে কি অসুবিধে আছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2 মিনিট লাগে না ভেতরে ঢোকাতে, তাহলে সেটা দিচ্ছে না কেন, সেটা হচ্ছে না কেন? এবং যখন আপনারা দেখলেন অমিত শাহ যখন এসেছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যখন একজন সাংবাদিক, একজন ইউটিউবার এই প্রশ্নটা করেছিলেন, উনি কিন্তু সুকৌশলে এই প্রশ্নটা এড়িয়ে যান। তার মানেটা বুঝতে হবে, বিজেপির একটা অংশ চান না মমতা ব্যানার্জি ভেতরে বা অভিষেক ব্যানার্জি ভেতরে ঢুকুক, কিন্তু যখন রাস্তায় এই আন্দোলন এসে যাবে বা রাস্তায় মানুষ যখন সংগঠিত হবে, তখন সেটা বুঝতে অসুবিধা রাখে না যে তখন মমতাকেও ঢুকতে হবে। সেই জন্য বিজেপির মোস্ট অফ কেন্দ্রীয় কেন্দ্রে ক্ষমতাসীন দলের কিছুটা অংশ চায় যে মমতা থাকুক, আবার কিছুটা অংশ চায় মমতা থাকবে না। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব।
আর বাকি রইলো মলয় ঘটক, ওটা কোনো ব্যাপার না। ওটা ওদের মধ্যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, একই ভিন্তে দুটি কুসুম, বিজেপি আর তৃণমূল, সোজা কথা। আরএসএস এর দুইটি শিবির, বিজেপি আর তৃণমূল। এটার হচ্ছে সব থেকে, এটা শিবিরটা পরিচালিত হয় নাগপুর থেকে। কারণ সেটা যদি না হয়, আপনি একটা কথা ভাবুন, তৃণমূলের এক্সপেলডেড পিস গুলো সব বিজেপিতে, আবার তৃণমূল আর বিজেপি এই দুটো দলের মধ্যেই সব আদান প্রদান, দলীয় কর্মীরা আদান প্রদান হয়, অন্য কোনো দলে কিন্তু যাবে না। এটাই হচ্ছে বড় কথা, এটা হচ্ছে সব থেকে বড় সাইন যে আজকে মলয় ঘটককে বকেছে, কালকে দেখবেন ও মলয় ঘটকের কিছুদিনের মধ্যে আবার ও যদি বিজেপিতে যায় আমি খুব অবাক হব না। কারণ ওটা হচ্ছে মানে ওই মানে একটা পাড়া পাশের পাড়া, মানে প্রতিবেশী পাড়া বলতে গেলে, ওই শিবিরটাও প্রতিবেশী শিবির, এপিট ওপিট, কোনো ব্যাপার না। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলেছিলেন যে এসআইআর যদি হয় তাহলে আমি দিল্লিতে গিয়ে আন্দোলন করব, লোকজন নিয়ে যাব, এবং সেটা অভিষেক ব্যানার্জিও বলেছেন। কিন্তু সেটা না করে আমরা দেখছি যে কলকাতার মধ্যে ধর্মতলাতে বসে পড়েছেন, এবং আজকে 4 দিন হতে চললো। উনি ওনার সেফ প্যাসেজে বসেছে, সেফ জায়গায় বসেছে। দিল্লি পুলিশ হলে এতক্ষণে মেরে তুলে দিত। কিছুদিন আগে দেখেছিলেন না, মমতা গেছিল বঙ্গভবনে, যেখানে বঙ্গভবনে দিল্লি পুলিশ ঘেরাও করে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছিল আমার প্রাণ থাকতে এসআইআর হতে দেবো না। তাহলে এসআইআর হয়ে গেল, মমতা ব্যানার্জির ডেথ সার্টিফিকেট রাজ্যের মানুষ দেখতে পেলেন না। যদিও রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, রাজনৈতিক ডেথ সার্টিফিকেট পাওয়া শুধু ভোটে সময়ের অপেক্ষা। ওর রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে, ওই দলটা রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে, ওটা শুধু যাওয়া সময়ের অপেক্ষা। কোন দল ক্ষমতাসীন হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই দলকে পশ্চিমবঙ্গের মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা রাখতে চাইছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন কার্যকলাপ করছে যেই দিকে রাষ্ট্রপতি শাসনের দিকে জায়গাটা চলে যায়, এবং রাষ্ট্রপতি শাসনের দিকে গেলে ওনার কাঁদুনি গাইতে সুবিধা হবে। তাই জন্য উনি রাষ্ট্রপতি শাসনের জন্যই এই সমস্ত এই যে ভ্যান্ডালিজম যেগুলো করছে, এই সমস্ত ভ্যান্ডালিজমের মূল উদ্দেশ্য হচ্ছে ওই রাষ্ট্রপতি শাসন। আমার কথা না, সোনালী গুহর কথা। যখন দিদি পারে না তখন ধর্নায় বসে। কিছুদিন আগে তার ছায়া সঙ্গী সোনালী গুহ সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছিল। তো তার কথা অনুযায়ী যদি আমি ধরি, তাহলে ওর শেষের শুরু হয়ে গেছে।